দাঁড়াও চা খাবো। সুপ্রভাত বন্ধুরা, শনিবারের সকালবেলা চা হাতে নিয়ে এই যে ব্লগ শুরু করলাম। সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? তো আজকে দিনটা চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন একটু যাচ্ছি ডাক্তারের কাছে। কেন এসে তারপর জানাবো তোমাদের। আমার জন্যই যাচ্ছি। ফ্রেন্ডস, গিয়েছিলাম ডক্টরের কাছে, কিন্তু আজকে ডক্টর আসেনি। তো সেই জন্য অন্য এক ডক্টরের কাছে যাওয়ার প্ল্যান করেছি। আর ভাবলাম যে বাড়িতে ফেরার পথ দিয়ে যেতে হবে, সেই জন্য একেবারে ব্রেকফাস্টটা খেয়েই যাই। তো এসে চাউমিন বসিয়ে দিয়েছি। এখানে নুডলস সেদ্ধ করে জল ঝারিয়ে রেখে দিয়েছি, নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম ফ্রাই করবো, খুব বেশি ফ্রাই করবো না, যাতে একটু মুখে পড়ে হালকা হালকা। আর একটু নুন দেবো, ব্যাস, মানে হলুদ দেবো না আজকে। এই দিয়ে নুডলস গুলোকে এর সাথে মিশিয়ে একটু মিক্স আপ করে নেবো, ব্যাস হয়ে যাবে রেডি সকালে দারুণ ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নি রান্নাটা করে। ডাক্তার দেখাতে এসে 1 ঘন্টা বসে আছি। বন্ধুরা, ডক্টর দেখিয়ে এলাম, 2 ঘন্টার বেশি সময় লেগে গেল ওখানে। তো এসে এখন রান্না বসিয়েছি, পনির রান্না হয়ে গেছে আমার। তো এবার স্নান করব, করে লাঞ্চটা করব। দেরি হয়ে গেল, কিছু করার নেই। অনেকদিন ধরে ডাক্তার দেখাবো করে দেখাতে পারছিলাম না। কি হয়েছে আমি পরে ডিটেলসে বলছি। এখন একটু স্নান করে এসে লাঞ্চটা করি, তারপর পনিরের সাথে দুপুরবেলা গতকালকের মাছ রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। স্যাটারডে তো বেশ খুশি মন নিয়ে শুরু করেছিলাম ব্লগ, সকাল থেকে আর কি চায়ের কাপ হাতে নিয়ে ভেবেছিলাম পুরো দিনটা ব্লগ করবো। কিন্তু ওই যে ডাক্তার দেখাতে গিয়ে পুরো দিনটাই ম্যাচাকার। তারপরে আবার ওই ডাক্তার দেখেছি, তার তো একটা কারণ আছে কেন ডাক্তার দেখালাম। আমি খুব বেশি ডাক্তারের কাছে যেতে পছন্দ করি না, তবু আমাকে ছুটতে হলো। তার পেছনে নিশ্চয়ই করে একটা কারণ আছে। আমার একটা এমন অসুখ হয়েছে, মানে ভবিত হয় এরকমই হয় আমার, একেবারে সেলিব্রিটি রোগে ধরেছে বন্ধুরা। কি হয়েছে সেটা পরে বলছি। এবার ডাক্তার কি কি আমাকে দিয়েছে সেটা আগে একটু বলে নিই। ডাক্তারবাবু একটা মজার প্রেসক্রিপশন করেছে। প্রথমে বুঝিয়ে দিয়েছেন কি হয়েছে আমার, তারপর উনি বলছিলেন, বেশ মজার মানুষ, বলছিলেন যে আপনার একটা এক্সরে করতে হবে। লিখে দিলাম, কিন্তু করে কোনো লাভ নেই, কিচ্ছু বেরোবে না। বুঝো কথা। তারপরে বলছে আপনাকে কিছু মেডিসিন দিতে পারি, যেটা সাময়িকভাবে আপনাকে রিলিফ দেবে, কিন্তু সেই মেডিসিনটা খেয়েও কোনো লাভ নেই। কিন্তু লিখে দিয়েছে, বলতে বলতে যাচ্ছে আর লিখতে লিখতে যাচ্ছে। তারপরে উনি বললেন কিছু ব্লাড টেস্ট করতে হবে, কিন্তু সেটা এই রিলেটেড নয়, মানে ওই ব্লাড রিপোর্টের সাথে আপনার এই রোগের কোনো সম্পর্ক নেই। যা বাবা, বলেটা কি ডাক্তারবাবু! আমি তো শুনছি আর মজা লাগছিল প্রথমটায়। আমি তো মানে অবাক। ওনার যে কাউন্সিলিং বলবো, কাউন্সিলিং এর ধরন, সেটাতে আমি বেশ প্রথমে অবাক হচ্ছিলাম। তারপর উনি বললেন যে বরফের শেক দিতে, তবে সেটাতে আমি সাময়িক রিলিফ পেলেও ওটা কিওর হবে না। তো করবোটা কি? তারপর উনি বললেন যে এই জিনিসটা, এইটা কিনতে, এটা কিনে এইভাবে বেঁধে রাখতে, এটা একটা সাপোর্ট দেবে, কিন্তু এর ফলে যে আপনার কিউর হয়ে যাবে এমনটা কিন্তু নয়। বোঝো কথা। এতক্ষণ অব্দি তো ধৈর্যের সাথেই শুনছিলাম। তারপর বললাম তাহলে কি করতেটা হবে ডাক্তার? তারপরে উনি বোঝালেন আমাদের হয় কোনো একটা জায়গায় রোগ, বিভিন্ন মেডিসিন খাই, অথচ সেই অসুখ হয় বিভিন্ন জায়গায়। হয়তো পায়ে অসুখ হলো, মাথায় অসুখ হলো, হাতে হলো, পেটে হলো, যেখানেই হোক আমরা মেডিসিনটা খেয়ে নিই এবং সেই মেডিসিনটাও সেখানে গিয়ে কাজ করে। কিভাবে করে প্রশ্ন করলে, সেই অর্গানে কিভাবে যায় ওষুধটা? তো এইটুকু ধারণা ছিল, তাই আমরা বললাম যে রক্তের মাধ্যমেই যায়। তখন উনি বললেন আপনার যে জিনিসটা হয়েছে সেইখানে মেডিসিন পৌঁছানোর মতো কোনো রক্তচালক নেই। বুঝো কথা। তাহলে মেডিসিনে কোনো কাজ হবে না, বলে একটা মেডিসিনেই হবে। সেই মেডিসিনটা উনি লিখলেন, তার সাথে কিছু গ্যাসের অ্যান্টাসিড দিলেন।
প্রথমে বললেন 2টো করে 5 দিন ওষুধটা খেতে, তারপরে বললেন না কমলে আপনি বন্ধ করে দিন, আর খাওয়ার দরকার নেই। আর যদি মনে হয় একটু কমেছে বা আর একটু খেলে হয়তো কমতে পারে, তাহলে আরো 10 দিন খান একটা করে, মানে আরো 10টা খান, তবে ডোজটা কমিয়ে। ভালো কথা, এই তো ঠিকই ছিল, ভালো ঠিক আছে, তাহলে মেডিসিনটাই নিই। তারপর উনি বললেন মেডিসিনটা যে কাজ হবে এমন কোনো কথা নেই, কোনো গ্যারান্টি নেই, আপনাকে নিতে হবে ইনজেকশন। তো ওই রক্তজালিকার ব্যাপারটা ওই জন্য উনি বলেছিলেন, মানে ইনজেকশন দিলে ডিরেক্ট মানে পুশ করে দেওয়া হবে, তাহলে জিনিসটা সেরে যাবে। তো বুঝতে পারছো যে কিছু একটা হয়েছে, কিন্তু কেউ কেউ হয়তো বুঝতে পেরেও গেছো কি বলতে চাইছি আমি। এইটা দেখার পর অনেকে বুঝে গেছে, এই জিনিসটা দেখার পর বুঝে গেছে। অ্যাকচুয়ালি আমি কেন বললাম যে কোনো সেলিব্রিটির অসুখ করেছে, এই রোগটার নাম হচ্ছে টেনিস এলবো। বুঝতে পারলাম, রোগটার নাম হচ্ছে টেনিস এলবো। তো আমাকে এইখানে বাঁধার জন্য এটা দেওয়া হয়েছে, এই পোশাকটা, তাহলে সাপোর্ট থাকবে। আসলে কি হয়েছে, টেনিস এলবো মানে হচ্ছে এই জায়গাটা একটা মাসেল থাকে, সেটাতে কিছু একটা হয়েছে। তারপরে উনি আরেকটা কথা বলেছেন, ইনজেকশন নেওয়ার আগে বা মেডিসিন খাওয়ার আগে একটা ভাইটাল কথা উনি বলেছেন, যেটাতে আমার অনেকটাই স্বস্তি এসছে আমার মনে। সেটা হলো, যদি একেবারে রেস্ট দেওয়া যায়, একদম পুরোপুরি রেস্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এটা এমনি এমনি ভালো হয়ে যায়, মানে বিশাল আশার কথা। কিন্তু এটা সুখবর। আবার দুঃখের খবর এটা যে পুরোপুরি আমি আমার ডান হাতটাকে রেস্ট দেবো কিভাবে, তাই না? ডান হাত দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করি, 80% কাজ আমরা ডান হাত দিয়ে। বা বলেছে আমাকে লেফটি হয়ে যেতে, কিন্তু লেফটি হতেও তো একটা সময় লাগে। আর যেহেতু বাঁ হাতে আমি সমস্ত কাজ করি না, লেফটি হতে গিয়ে আমার বাঁ হাতটাও ব্যথা শুরু হচ্ছে। সেটা অন্য ব্যথা, সেটা ওই ব্যথা ডেফিনেটলি। তো এই হচ্ছে আমার রোগ। কোন সেলিব্রিটির হয়েছিল জানতে ইচ্ছে করছে? এটা হয়েছিল সচিন তেন্ডুলকারের। শেষ অব্দি সচিন তেন্ডুলকারের কিন্তু সার্জারি করতে হয়েছিল। আমাকে লাস্ট অব্দি উনি এটাও বলেছেন যে 0.05% সার্জারি করতে। তো এই হচ্ছে আমার অসুখের বর্ণনা। আর এটা আমি হাতে পড়েছি আজকে সারাদিন। আর আমাকে এটা দেওয়ার সাথে সাথে ওষুধগুলো আমি নিতে চাইছিলাম না, কিন্তু আশিস কিনে এনেছে, এই যে। তার সাথে সাথে একটা অয়েন্টমেন্টও এনেছে, সেটাও লাগাতে বসে। দুপুরে সেই অয়েন্টমেন্ট লাগিয়েছিলাম, এটা বেঁধে বসে আছি, তাতে আমার হাতের ব্যথা শুনবে? মজার কথা, একটু বেড়ে গেছে মনে হচ্ছে। আর একটা ট্রিটমেন্টের কথা উনি বলেছেন, সেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট দেখিয়ে আল্ট্রাসাউন্ড রে নিতে পারে, তার ফলে নাকি হয় কমতে পারে অথবা খুব বেড়ে যেতে পারে, 50-50 চান্স। মানে বুঝতে পারছো মানে কি ধরনের ক্রিটিক্যাল একটা অসুখ আমি নিয়ে চলছি। এটা হওয়ার পেছনে কারণটা কি, এটা হঠাৎ করে বলো যে পেছনে কারণটা হচ্ছে প্রচুর এই আঙুলের কাজ, প্রচুর আঙুলের কাজ করা হয়েছে। এইভাবে ধরা, এইভাবে কিছু কাজ করা, এই কবজি যত ব্যান্ড হবে, এই হাতে যত কাজ হবে, তত এই পেনটা বাড়বে। তো লাস্ট 1 ইয়ার ধরে সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত কনস্ট্যান্ট আমি বোর্ডে লিখতাম, কনস্ট্যান্ট। আমি কখনো কাজ করলে সেই কাজে কোনো খামতি রাখি, এটা জানি যে একটু ফাঁকি দিই, একটু বসে থাকি, সেই বান্দা আমি নই। তো আমার যেহেতু বাচ্চাদের বিজি রাখতেই হবে, তাই কনস্ট্যান্ট হয় লেখা, না হলে ওদের বসিয়ে কোনো কাজ করা, কোনো বাচ্চাকে একটু হালকা মানে হোল্ডও করে রাখতে হতো। তো সেই কারণে হাতের কাজটা আমার প্রচন্ড পরিমাণেই ছিল। এবার কথা হচ্ছে আবারও আমি একটা ওই কাজের সাথেই ইনভলভ হয়ে পড়েছি, কাজটা তো আমার সেমই। তো জানি না এই মানে রোগটা আমার সারবে কিভাবে, দেখা যাক, ভগবান যা করবে তাই হবে। তবে রেস্ট রাখার চেষ্টা করেছি। আজকে যেরকম রান্না বান্না আমি প্রায় করিনি বললেই চলে, সকালবেলা একটুখানি আর একবারও আজকে চাউমিন করেছিলাম কিমা দিয়ে, কালকে একবার চাউমিন করেছি, আজকেও চাউমিনই করেছিলাম। আর চিকেনটা আশিসই অনেকটা করেছে, মানে ও চিকেন ফ্রাইটা করে দিয়েছে, আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে। আমি শুধু ওই মশলাটা করে নিয়েছি, করে নিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা দেওয়ার পর থেকে আবার আশিসই নেড়ে দিয়েছে। এভাবে হাতটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করলে কি হবে? হাত কি কখনো রেস্ট পায় বলো তো? অনেক রকম হাতের কাজ থাকে, প্রচুর কাজ থাকে হাতে। মানে যখন আমি মানে নোটিস করছি, কনসিয়াসলি করছি, তখন বুঝতে পারলাম
যে অনেক আমরা যতটা না ভাবি ডান হাতের কাজ তার থেকে প্রচুর প্রচুর বেশি থাকে ডান হাতের কাজ। তোমরা একদিন কনসিয়াসলি করে দেখো যে ডান হাতে আমি লাগাবো না কোনো কিছুতে, বা হাত দিয়ে ম্যাক্সিমাম কাজ করবো, তখন দেখো তোমরা বুঝতে পারবে যে আমাদের ডান হাতের কত কাজ। আমরা বলি, আমরা জানি, আমরা মানিও, কিন্তু আমরা বুঝি না যতক্ষণ না কনসিয়াসলি কাজটা করে দেখি। এবং তো এই কারণেই আমার আজকে ব্লগ কিন্তু সেভাবে করা হয়নি। মনটা একটু খারাপ যে কাল থেকে ফুল ডে স্কুল চালু হচ্ছে, বাচ্চারাও আসবে, তাদের সাথে ইন্ট্রোডাকশন হবে আমার, তাদের সাথে পড়ার সময়গুলো শুরু হবে, তাদের সাথে আমার র্যাপোর্ট বিল্ডিং শুরু হবে, তাদের সাথে বন্ডিং তৈরি করতে হবে। ওই হাতটা যদি আমি ঠিক করে কাজে না লাগাতে পারি তাহলে কিভাবে যে আমি কি করবো এটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আমি রয়েছি। তাই বলতে পারো মানে আজকে কিন্তু সারাদিন আমি ব্লগ করিনি, জানো, আজকে সানডে হওয়া সত্ত্বেও করতে পারি। যাই হোক, একটু আগে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর ছেলে আজকে বাড়ি আছে। ছেলে তো এসি চালাচ্ছে এখন, খুব মজা ওর, কারণ এসি এসে গেছে ওর ঘরে। আমরা যদিও ওপরে শুইনি, মানে দুটো এসি আর চলেনি আমাদের, গরম গরম তো প্রচন্ড পড়েছে, সেই ক্ষেত্রে নিচে শুয়েছি। নিচে কিন্তু অনেকটা ঠান্ডা নিচের রুমগুলো। আর যে কাজটার জন্য একটু ভাগদৌড় করছিলাম, এই কাজটাতে একটু বাটা পড়ে গেছে। তবে হ্যাঁ, মেন্টালি আমি ফুললি প্রিপেয়ার। আমি কিন্তু ঠিকই করে নিয়েছি যে আমার বাড়িতে বাচ্চাদের জন্য একটা ছোট্ট মতো ক্লিনিক করবো, তো সেই কাজটা, সেই দিকে আমি এখনো মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার আছি। যাই হোক, দেখা যাক। আশা করে যে এই সেলিব্রিটির রোগ আমাকে খুব বেশি দিন বহন করতে হবে না। চেষ্টা করবো বাচ্চাকে একটু রিল্যাক্স রাখার। আর চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই গল্প করলাম, আর গল্পের মাধ্যমে আজকে বিদায় নেবো। ছোট্ট হলেও ছোট্ট ব্লগটাই তোমাদের দেবো, কারণ তোমাদের জানানো দরকার অ্যাকচুয়ালি কেন আমি ব্লগ দিতে পারিনি, বা আমার কি ঘটেছে, মানে কি অসুখ আমার হলো, মনে হয়েছে তোমাদের বলা দরকার। তো চলো বন্ধুরা, নমস্কার, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।